সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে আছি আপনাদের সাথে আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে দুইজন পরিচিত চিকিৎসক উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর খান আবুল কালাম আজাদ, যিনি সাবেক অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন মেডিসিন ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান, যিনি সহযোগী অধ্যাপক ও ইউনিট হেড হিসেবে আছেন সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজি, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হসপিটালে, এবং এটাও ঢাকাতে অবস্থিত। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, এবং দর্শক আমাদের যারা অতিথি আছেন তাদের পরিচয় জেনেছেন, তাদের কাছে যদি কোনো পরামর্শ চান বা কোনো বিষয়ে কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রলে দেখানোর নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চাই। আমাদের যে সিজনাল যে একটা ডিজিজের একটা প্রবণতা থাকে, মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আপনারা সবসময় আবহাওয়ার পরিবর্তনের সাথে, রোগের পরিবর্তনের সাথে রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। তো আজকে একদম সিম্পল একটা টপিক দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে সিজনাল কী কী ডিজিজগুলো এখন দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। আমরা যখন এই মৌসুমের পরিবর্তন হয়, এখন তো বর্ষাকাল চলছে, তো বৃষ্টি চারিদিকে, কোথাও কোথাও বন্যাও হয়েছে, আপনার প্লাবিত হয়েছে, এবং এই কথাগুলো মাথায় রেখে আমরা বলতে চাই যে সাধারণত আপনার জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিছু কিছু রোগ আমাদের বাংলাদেশে কমনলি থাকে। এর মধ্যে অনেকগুলো ইনফেকশাস ডিজিজ, যেগুলো ইনফেকশন থেকে হয়, এবং আমরা আজকাল জানি যে মানুষ অনেক রকম ভাইরাসের কথা জানতে পারছেন। আমরা ভাইরাস নিয়ে কাজ করছি, এবং আপনার দেখেন আমরা এই গত 25-26 বছর ধরে ডেঙ্গি আমাদের একটা প্রবলেম, আমরা তারপরে চিকুনগুনিয়া জানলাম, এবং আপনার মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই যে ইতিমধ্যে কিন্তু আমাদের ঢাকায় ডেঙ্গি শুরু হয়ে গিয়েছে, এবং কিছু কিছু অঞ্চল থেকে ডেঙ্গি পেশেন্ট আমরা পাচ্ছি। তো এটা একটা আমাদেরকে মনে রাখতে হবে যে ডেঙ্গি আমাদের মশাবাহিত রোগ, এবং মশার কারণে এটা ছড়ায়, তো ডেঙ্গি ঢাকায় আসে। তো এই জন্য এটা নিয়ে যদি সুযোগ পাই আবার আমি বলে দেব। এবং দ্বিতীয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এবছর আবার চিকুনগুনিয়া আবার ফিরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 3 নম্বর হলো বাচ্চাদের হাম নিয়ে আমরা যখন কাজ করছি, বাচ্চাদের হাম নিয়ে আমরা সারাক্ষণ চিন্তায় রয়েছি, সেইখানে কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা হাম পাচ্ছি। হাম বড়দের, এটাও একটা খুব আগে এক সময় ছিল না, কিন্তু বিগত 5-7 বছরে আমরা বড়দের ক্ষেত্রে হাম দেখতে পাচ্ছি। আমরা কিছু চিকেন পক্স বা জল বসন্ত দেখতে পাচ্ছি, বিভিন্ন ডায়রিয়া দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন রকমের আপনার শ্বাসনালীর যে কমন কোল্ড, যেটা আপনার রাইনো ভাইরাস, সেটার সাথে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাচ্ছি, এবং আমরা বিভিন্ন রকম নিউমোনিয়া পাচ্ছি। এটা একটা মাথায় রাখতে হবে। এবং সারা বছরই আমাদের দেশে ইউরিনারি ইনফেকশন এবং আপনার পেটের বিভিন্ন রকম রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হচ্ছে, এবং টাইফয়েড ফিভারের কথা ভুলে গেলে চলবে না। এই কয়টা কমনলি রয়েছে, কিন্তু এই বন্যা যে সমস্ত এলাকায় রয়েছে, বন্যা পীড়িত অঞ্চল, সেখানে আপনার বিশুদ্ধ পানির সংকটের কারণে রয়েছে এই সমস্ত রোগগুলো, তো ওখানে রয়েছেই। এর সাথে পানিবাহিত দুটো হেপাটাইটিসের কথা আমি আজকে বলে দিতে চাই। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এরকম আপনার দূষিত পানি এবং খাবারের মাধ্যমে মানুষের কিন্তু আক্রমণ করে থাকে, এবং এটার জন্য যেহেতু আমরা কোনো রকম এ আর ইর ভ্যাকসিন কমনলি নেওয়া হয় না, সেইখানে কিন্তু এ আর ই ভাইরাসের কারণে জন্ডিস আমরা প্রায়শই পাচ্ছি। আর বন্যার কারণে যে মানুষের বিভিন্ন রকমের বৃষ্টিতে ভেজা এবং পানীয় জলের অভাব, খাবারের অভাব, সাপের কামড়, চর্মরোগ ইত্যাদিও আমাদের মাথায় রেখে যেতে হচ্ছে। মেজরিটি অফ ডিজিজেস আসলে আপনারা এখন ডিল করছেন অনেক রকম রেগুলার যেগুলো রয়েছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, স্ট্রোক, এটার সাথে সাথে এগুলো আমাদেরকে কাজ করতে হচ্ছে। জি স্যার, এই বিষয়ে ইলাবোরেটলি জানতে চাই, স্পেশালি ডেঙ্গু এবং হেপাটাইটিস, এই দুটো বিষয় আজকে আপনার কাছ থেকে জানতে চাই। তার আগে ডক্টর মোস্তাফিজ, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। এটা তো আসলে আমাদের ডাক্তারদের বোঝার জন্য একটা খুব ইজি একটা টার্ম। সো যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমাদের দর্শকদের যদি প্রথমে একটু বলতেন আসলে সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়টা কি এবং কী কী ধরনের রোগের চিকিৎসা আপনারা দিচ্ছেন। জি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসকদের কাছে কমন টার্ম হলো, রোগীদের কাছে নয়। বেসিক্যালি এখানে মানবদের সবচেয়ে যে বড় অর্গান লিভার, মানে সলিড অর্গানের মতো লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস এবং খাদ্যনালীর যত ধরনের সার্জিক্যাল সমস্যা হয়, এই বিষয়গুলো নিয়ে
যে চিকিৎসকরা কাজ করেন তাদেরকেই বলা হয় সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ডক্টর অথবা হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন। জি, মানে পেটের উপরিভাগের যে আমাদের যে পেটের অর্গানগুলো আছে উপরিভাগের খাদ্যনালী সংক্রান্ত বা পাচকরস তৈরি করে যে অর্গানগুলো, এদের যে কোনো সার্জিক্যাল সমস্যা, যদি আমি একটু বলি লিভারের ক্ষেত্রে, জি। লিভারের যে জন্ডিস হয়, জন্ডিস দুই ধরনের হয়। একটা হচ্ছে লিভারের প্যারেন্টকেমাল অর্থাৎ লিভারের নিজের রোগের কারণে কিছু জন্ডিস, আর লিভারের বাহিরের কিছু রোগের কারণে, যেমন পিত্তনালী যদি বন্ধ হয়ে যায়, সেটি পাথর দিয়ে হোক বা টিউমার, তখনও কিন্তু সার্জিক্যাল বা বাধাজনিত জন্ডিস হয়, সেটি কিন্তু সার্জনদের কাজ। ঠিক তেমনইভাবে লিভারে বিভিন্ন ধরনের টিউমার বা ক্যান্সার হয়, পিত্তথলি বা পিত্তনালী টিউমার, ক্যান্সার, পাথর হয়। আবার প্যানক্রিয়াসের অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এবং টিউমার ও ক্যান্সার হয়। ঠিক তেমনইভাবে খাদ্যনালীর পাকস্থলী থেকে শুরু করে অ্যানাল ক্যানেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের টিউমার, ক্যান্সার, অবস্ট্রাকশন এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এইগুলো নিয়েই আমরা কাজ করি। জি, যেহেতু পরিপাকতন্ত্রের একটা বিশাল অংশ নিয়ে কাজ করছেন, এখানে যদি একটু বলতে যে কমন কী কী রোগগুলো আছে, কিছু কিছু তো আপনি অলরেডি মেনশন করেছেন, এবং যেহেতু সার্জিক্যাল বিষয়টা ইনভলভ আছে, কোন কোন ক্ষেত্রে আসলে কী কী ধরনের রোগগুলো দেখলে ওনারা আপনাদের কাছে যাবেন? যেমন আপনি জন্ডিস বললেন বা পেটের ব্যথা, এগুলো নিয়ে সাধারণত স্যারদের কাছেই যান বা মেডিসিন রোগের কাছে যান। কমন যদি রোগ বলি সেটি হচ্ছে পিত্তথলির পাথর। এটা আপনি জানেন যে অ্যাটলিস্ট 15% পপুলেশনের এই রোগটা থাকে। আর সাইলেন্ট স্টোন, মাত্র 2 থেকে 3% পেশেন্টের স্টোনটা এক্সপোজড থাকে, মানে সিমটমস থাকে, সে কারণে জানতে পারে, সে কারণে তাদের অপারেশন প্রয়োজন হয়। যাদের সিমটমস উপসর্গ থাকে না তাদের দরকার হয় না। উপসর্গগুলো কি হতে পারে? পিত্তথলির পাথর হলে সাধারণত পেটের উপরিভাগে বা ডান দিকে মৃদু ব্যথা হয়, বিশেষ করে তৈলাক্ত খাবার খাওয়ার পরে ব্যথাটা একটু বেশি বাড়ে এবং ক্ষেত্র বিশেষে ব্যথাটা কাঁধে বা পিঠের দিকেও চলে যেতে পারে। এটি সাধারণত ইয়াং ফিমেলদের বেশি হয়ে থাকে। আমরা আরও সংক্ষেপে বোঝানোর জন্য বলি, যদি কারো ভিতরে 5F পাওয়া যায় তাদের এই পিত্তথলি পাথর হওয়ার প্রবণতা বেশি। প্রথম F বলি ফিমেল পেশেন্ট, সেকেন্ড F ফিমেলদের মধ্যে যারা একটু ফেয়ার স্কিন, ফর্সা স্কিন, থার্ড F যাদের বয়স 40 অ্যারাউন্ড, বাংলাদেশের ক্ষেত্রে এটাকে আমরা বলি 30-এর কাছাকাছি, ফোর্থ F একটু ফেটি পেশেন্ট, কিছুটা নাদুস নুদুস, ফিফথ F হলো ফ্যামিলি হিস্ট্রিতে যাদের দাদি, মা, খালা, ফুপু এরকম পিত্তথলিতে পাথর আছে, তাদের হওয়ার সম্ভাবনা থাকে। মানে পারিবারিক ইতিহাসটা যে important। পারিবারিক ইতিহাসটা খুবই ইম্পর্টেন্ট। আর সবচেয়ে যেটির কারণে আমাদের কাছে রোগীরা বেশি আসেন, আসলে সেটির কোনো চিকিৎসারই দরকার হয় না, সেটি হলো পেটের উপরিভাগের বা পেটের যে কোনো সমস্যার কারণে যখন কোনো পেশেন্ট চিকিৎসকের কাছে যান, অনেকগুলো পরীক্ষার মধ্যে একটি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন থাকে পেটের একটা আল্ট্রাসাউন্ড। জি। আপনি দেখবেন সেই আল্ট্রাসাউন্ডে অনেক সময় দেওয়া থাকে স্পেস অকুপাইং লেশন বা SOL অথবা একটা ছোট টিউমার। তখনই রুগী বা রুগীর আত্মীয় স্বজন ঘাবড়ে যান, ভীত হয়ে যান, এই লিভারে বিশাল একটা টিউমার বা ক্যান্সার হয়েছে। তখন তারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে আলাপ করে তাদের সকলের ঘুম একেবারে বন্ধ হওয়ার পর্যায়ে থাকে। আমি একটা মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে, লিভারে যত ধরনের টিউমার থাকে তার মধ্যে 90% টিউমার হলো বিনাইন টিউমার। বিনাইন টিউমার হলো সেটি কোনো ক্যান্সার না, ইভেন কখনো ক্যান্সারে টার্নও করবে না। এই ধরনের টিউমারের ক্ষেত্রে কোনো ধরনের চিকিৎসা প্রয়োজনই নেই, অর্থাৎ যদি কোনো উপসর্গ না থাকে, এক্সাম্পল হিসেবে বলি হেমানজিওমা, ফোকাল নোডুলার হাইপারপ্লাসিয়া, হেপাটিক অ্যাডেনোমা, এই ধরনের অনেক টিউমার, বিশেষ করে কমন নন ক্যান্সারাস যে টিউমারগুলো আছে। কিন্তু হ্যাঁ, জি নন ক্যান্সারাস, কিন্তু কোনো চিকিৎসার দরকার হয় না। সমস্যাটা হলো রোগীরা তখন আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে আসে, স্যার আমার তো একটা টিউমার ধরা পড়ছে। আমরা কিন্তু বলি যে দেখেন, এটা যদি কোনো উপসর্গ তৈরি না করে, একটা হেমানজিওমা যদি 10 সেন্টিমিটার বড় না হয় তাহলে সাধারণত সমস্যা তৈরি করে না। কিন্তু আমি যতই বোঝাতে চাই না কেন, আমি দেখেছি আমার অবজারভেশন, আমাদের কথা ডেফিনেটলি পেশেন্টরা বিশ্বাস করে, তার থেকেও আমাদের পেশেন্টের যে পার্শ্ববর্তী যিনি মেডিসিন বিক্রি করেন অথবা তার যে আত্মীয় স্বজন, তাদের কথায় তারা বেশি প্রভাবিত হয়। এই কারণে তারা এত ছুটাছুটি করে, ইভেন এই বিষয়ের জন্য আরও জানার জন্য তারা দেশের বাইরেও চলে যায়। আমি এই মেসেজটা দিতে চাই, যদি কখনো লিভারে এরকম টিউমার শনাক্ত হয়, ইনসিডেন্টালি হোক বা সিমটমসের কারণেই হোক, বাংলাদেশে হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন অনেক রয়েছেন। আপনারা একজন সার্জনের কাছে যান, আগে শুনুন আদৌ কোনো চিকিৎসা দরকার আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে কোনো চিকিৎসারই প্রয়োজন নেই। আশা করছি আপনার কথাগুলো শুনে যারা এই সমস্যাটি ভুগছেন অনেকে আশ্বস্ত হবেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। ওয়ালাইকুম আসসালাম।
আপনি কি হ্যালো? হ্যাঁ, জি, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা আমাদের জানান। রুগীর নাম হচ্ছে সালমা, বয়স 29। ও কোনো কিছু খাওয়ার সঙ্গে সঙ্গে শুধু পেট ব্যথা করে। পেটে এমন ব্যথা করে হাত দেওয়া যায় না। ও শুধু এটাই অসুবিধা হচ্ছে খাওয়ার পর। স্যার আপনি কিছু হ্যাঁ, জিজ্ঞেস করতে চান খাওয়ার কেন? পরেই ব্যথা শুরু হয়। এটা কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে? ও, সংযোগটা কেটে গিয়েছে আসলে। মানে আসলে দেখেন, আপনার আমাদের উপরের দিকে খাবারটা আমরা যখন খাই ইসোফেগাস থেকে, এই খাদ্যনালী যেটা দিয়ে আমাদের খাবার নামে, এই এই ইসোফেগাসটা পেটেন্ট থাকতে হয় যাতে খাবার ঠিক মতো পাস করে। জি। তারপরে স্টমাক তার অ্যাক্টিভিটি ভালো মতো রাখতে হয়, তাহলে সেখানে আপনার যাতে কোনো অসুবিধা না হয়। আর একটা হলো আপনার তারপরে ডিউডেনাম, সেখানে আপনার ঠিকমতো খাবার আস্তে আস্তে হজম হয়ে যাবে। তারপরে আপনার মিড গাটের বিভিন্ন অংশ এবং লার্জ গাট। এখন উপরের পেটে ব্যথা হয় মানে খাবারের পরে একটা আলসারেটিভ ডিসপেপসিয়া হতে পারে, একটা নন আলসারেটিভ ডিসপেপসিয়া হতে পারে। মানে ঘা হয়ে গেছে কিনা পাকস্থলী? মানে আলসার থেকে একটা ডিসপেপসিয়া পেপটিক আলসার থেকে হয়। জি। আর নন আলসার একটা বিরাট গ্রুপ রয়েছে, যেখানে আমাদের মনে রাখতে হবে যে গল স্টোন ডিজিজ, আমাদের মনে রাখতে হবে প্যানক্রিয়াটাইটিস। জি। এই দুটোর কথা আমি একটু বলে দিতে চাই যে যেটা আমরা অনেক সময় ইগনোর করি এবং অনেক সময় বুঝি না। তো এইটা ওই খেয়াল রাখতে হবে যে তার ওই আলসারেশনের জন্য হচ্ছে না নন আলসারেটিভ। একজন অভিজ্ঞ ফিজিশিয়ানের কাছে গেলে তিনি এটা ঠিক করতে পারবেন যে এখানে আমার আলসার বের করতে হবে না গল ব্লাডার বা প্যানক্রিয়াসের ব্যাপার বের করতে হবে। তার মানে তখন যাদের এরকম কিন্তু- সমস্যায় ভুগছেন, এই কারণগুলোর মধ্যে কি কারণ হচ্ছে সেটা শনাক্ত করে আসলে ট্রিটমেন্টটা নিতে হবে। ডেফিনেটলি ওই জি। ডক্টর কথা বললে এবং কিছু প্রয়োজনীয় আনুষঙ্গিক পরীক্ষা করলে এটা বেরিয়ে যাবে। এই জন্য অত মানে কঠিনভাবে চিন্তা করার কোনো কারণ নেই। জি। স্যার, যেহেতু এই বিষয়টা এসেছে, আপার অ্যাবডোমিনাল পেনে বেশ কয়েকটা কারণ আপনি অলরেডি মেনশন করেছেন। তারপর যদি আপনার বিশেষজ্ঞ হিসেবে যদি বলতে চান যে আপনারা মেডিসিন আসলে কি কি কারণে আপার অ্যাবডোমিনাল পেনগুলো দেখতে পান? থ্যাংক ইউ। মানে আপার অ্যাবডোমিনাল পেইনে আমাদের তো আসলে বিভিন্ন অর্গান কেন্দ্রিক ব্যথা হয়, জি। যে কোন জায়গায় কোনটা অবস্থিত সেইখানে। যেমন ইউরিনারি ব্লাডারের ব্যথা উপরের পেটে আসবে না, কিন্তু প্রধানত যদি আমরা রাইট সাইডে ব্যথা চিন্তা করি, লিভার থেকে ব্যথা উৎপন্ন হয়। যে লিভারের আপনার যখন লিভার স্ট্রেচিং হয়, বড় হয়, তখন ব্যথা হতে পারে। জি। লিভারের যেরকম অ্যাকিউট হেপাটাইটিস, লিভারে যখন জন্ডিস হয় তখন ব্যথা হয়। লিভারের মধ্যে যদি ফোড়া টোড়া জাতীয় হয় তাহলে ব্যথা হয়। যে কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজ লিভারে হলে এখানে ব্যথা হবে। জি। আর এছাড়া লিভারের ঠিক নিচে রয়েছে আমাদের পিত্তথলি বা গল ব্লাডার। গল ব্লাডারের ব্যথাটা মনে রাখতে হবে, এটা খুব কমনলি হয়। যদি আপনার একটু যদি মধ্যখানের দিকে চলে আসি, এখানে স্টমাক, ডিউডেনাম, প্যানক্রিয়াস, কমন বাইল ডাক্ট, এদের ব্যথাগুলো খুব কমনলি এই জায়গাটায় হয় আপনার পেটের ভেতরের অর্গানগুলোর মধ্যে। এই জায়গাটায় আমাদের মনে রাখতে হবে যে সবচাইতে বেশি ব্যথা হয়। এবং যদি আপনার মানে খেলে পরে ব্যথা হয় তাহলে সে খাবে না, তাহলে স্টমাকের প্রবলেম। আর যদি খাবার পরে ব্যথা হয় তাহলে মানে স্টমাক এবং ডিউডেনামের ব্যথা খাবার পরে হয়। পেট ভরে খেলো, খাওয়ার পরে ব্যথা হলো, তাহলে তাদের দেখতে হবে যে এটা প্যানক্রিয়াসের প্রবলেম হয়। এবং গলস্টোন ডিসপেপসিয়া বলে একটা কথা রয়েছে, গলস্টোনের কারণে ব্যথা হয়। এটা এখানে। আর বাম পাশে এখানে আমাদের স্প্লিন রয়েছে, স্প্লিনের ব্যথাটা হয়। আমাদের লার্জ গাটের কোলনটা রয়েছে, এখানে স্প্লিনিক ফ্লেকচার, এদেরও ব্যথা কখনো কখনো এইখানে বাম পাশে আমরা ফিল করি। আর কিছু কিছু সময় ডান পাশে বাম পাশে কিডনির থেকে ব্যথা হয়। ফাইনালি আমি বলবো যে আপনার এই উপরের কিছু ব্যথা, বিশেষ করে হৃৎপিণ্ডের ব্যথা, অনেক সময় এখানে ইপিগ্যাস্ট্রিয়ামে যে হার্টের common যখন একটা dilemma তৈরি নিচের করে। দিকে ব্যথা তাহলে এটা হয়। আর এই বাম পাশে ডান পাশে এটা ফুসফুসের পর্দার ব্যথাও এটা হয়। তবে মানুষ যেগুলো নিয়ে বলে যে স্টমাকের ব্যথা, গ্যাস্ট্রিক বলেন, আপনার খেলেই যখন ব্যথা হয় তখন সে খায় না, শুকিয়ে যায়, এটা স্টমাকের ব্যথা। আর খেলে ব্যথা ভালো হয়, এটা ডিউডেনামের ব্যথা। এইটা মানুষ কমনলি বোঝে, কিন্তু আমাদের দেখতে হবে যে সত্যিকার অর্থে পেপটিক আলসার অত বেশি হয় না, কিন্তু মানুষ যতখানি পেপটিক আলসার নিয়ে মাথা ঘামায়। এরপরে আমরা স্টমাকে যে রোগটা পেলাম, যে গ্যাস্ট্রাইটিস বলে একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ পেলাম, গ্যাস্ট্রিক ইরোশন, আমরা অনবরত ব্যথার ওষুধ খাই,
বিভিন্নভাবে দেখা যায় স্টমাকের ভেতরের লেয়ারে ছোট্ট ছোট্ট একটু ছিঁড়ে যায়, এইগুলো রোগের কথাও আমাদের মনে রাখতে হবে, যেগুলো আপনার এরকম মানুষের ব্যথার কারণ হতে পারে, বিশেষ করে উপরের পেটে। জি স্যার, যেহেতু গ্যাস্ট্রাইটিস আমাদের দেশে খুবই কমন একটা ইস্যুস এবং সবাই সেটা খাবারের হ্যাবিটের জন্য হোক বা যে কোনো কারণেই হোক এই যে সাফার করছে এবং অনেক লম্বা সময় ধরে গ্যাস্ট্রিক ওষুধগুলো খাচ্ছেন, এটার আসলে কোনো অসুবিধা হতে পারে কিনা বা আসলে এই ট্রিটমেন্টগুলো কিভাবে মানুষের অ্যাভেল করা উচিত? ধন্যবাদ। আমাদের আমাদের দেশে এবং অনেক মানে পৃথিবীর অনেক দেশেই এটা নিয়ে কাজ হচ্ছে। এটা নিয়ে আমেরিকাতেও আপনার চিন্তা করে, আমেরিকাতেও আপনার টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে, অ্যান্টিপেপটিক আলসার ওষুধের বিজ্ঞাপন আপনারা দেখতে পান। তো আমাদের দেশে যেটা হলো যে গ্যাস্ট্রাইটিস মানে এন্ডোস্কোপিক্যালি যখন তারা বের করেন যে স্টমাকের ওয়ালের মধ্যে অনেক রকম ভেতরে মিউকোজাল চেঞ্জ, একটা সামান্য কনজেশন হলো বা আপনার ওখানে একটু ইরোশন হলো, তো এটা আসলে গ্যাস্ট্রাইটিস বলতে গেলে ওখানে যে সেল ইনফিল্ট্রেশন হয় ওটা আপনার হিস্টোলজিক্যালি প্রুভ করতে হয় যে হ্যাঁ এখানে আপনার ভেতরে কতগুলো ইনফ্ল্যামেটরি সেল রয়েছে এবং এটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি। কিন্তু ইন জেনারেল স্টমাক রিলেটেড এনি প্রবলেম হলো গ্যাস্ট্রিক কথাটা আমরা বলি। এই গ্যাস্ট্রিক ইরোশন, গ্যাস্ট্রাইটিস এবং গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, তো এখন এদের সাথে একটা অর্গানিজম জড়িত, একটা ব্যাকটেরিয়া, জি। এটার নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি এবং এটা আমাদের নর্মাল হেলদি লোকেরও এইটা পেটের ভেতরে থাকে, এটার মধ্যে একটা শুঙের মতো রয়েছে এবং এরা বাস করে এবং এরা স্টমাককেই পছন্দ করে। ওই স্টমাকের মধ্যে কখনো যখন ওরা সুযোগ সুবিধা পায় তখন তারা বিভিন্ন রকমের প্রবলেম করতে পারে। তো সেই রকম একটা প্রবলেম হলো গ্যাস্ট্রাইটিস এবং আপনার তারা আলসারের সাথেও জড়িত অন্যান্য কারণের সাথে। যখন আপনার আমাদের স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তখন বিশেষ করে এই হেলিকোব্যাক্টার পাইলোরি এই আলসারগুলো তৈরি করে, ইরোশন তৈরি করে। কেউ খুব অ্যালকোহল খান, কেউ খুব স্মোক করেন, কেউ খুব ব্যথার ওষুধ খান, এদের ক্ষেত্রে এই হেলিকোব্যাক্টার পাইলোরি এবং এই আপনার অবস্থাগুলো মিলে আপনার আলসার তৈরি করে। জি। তো এটা আপনার খুবই কমন প্রবলেম, কিন্তু এটা ডায়াগনোসের জন্য একজন চিকিৎসককে মানে সহানুভূতিপূর্ণ তার একটা আপনার হিস্ট্রি টেকিং এবং তাকে এক্সামিন করে এটা রোগ বের করা উচিত। কিন্তু মানুষ অনেক রকম প্রবলেমে রিয়েলি তারা ফিল করেন যে তাদের প্রোটন পাম্প ইনহিবিটর খেতে হবে, পিপিআই, জি। যে তারা খাচ্ছেন, এটাকে মানে দোকানে গেলে বলে যে গ্যাস্ট্রিকের ওষুধ। কিন্তু মনে রাখতে হবে যে গ্যাস্ট্রিকের ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে দীর্ঘদিন খেলে অনেকগুলো জটিলতা হয়। জি। প্রথমে আমি বলবো যে এটা যদি আপনি অনিয়ন্ত্রিতভাবে 2 মাসের বেশি আপনি খান তাহলে আপনার ওই হেলিকোব্যাক্টার পাইলোরি পুনরুত্থান ঘটে। আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে একেবারে সাপ্রেস করে দিচ্ছেন, তাহলে ওখানে অনেকগুলো জটিলতা হয়। বিশেষ করে অ্যাসিডের প্রেজেন্সে আমাদের আয়রন, ভিটামিন বি12 এই জাতীয় পদার্থগুলো অ্যাবজর্পশন হয়, তখন সে রক্ত শূন্যতায় ভুগবে এবং আয়রনের কারণে, ভিটামিন বি12-এর কারণে এবং ইন্টেস্টাইনের যে উপকারী ব্যাকটেরিয়া এগুলোকে আমরা ওই আপনার তখন দেখা যাবে যে তারা নষ্ট হয়ে যাবে, তখন আপনার উল্টোপাল্টা ব্যাকটেরিয়া হবে এবং ওখানে তার বারবার ইনফেকশন হবে এবং আপনার দেখা যাবে যে আপনার কিডনিতে কতগুলো প্রবলেম হবে। ক্যালসিয়াম ওখানে কম অ্যাবজর্পশনের জন্য আমাদের ইন্টারস্টিশিয়াল কোলাইটিস বলে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলে একটা কন্ডিশন রয়েছে, সেখানে আপনার হতে পারে এবং আপনার অস্টিওপোরোসিস এদের ক্ষেত্রে বেশি মানে হয়। শুধু যে ডিরেক্টলি স্টমাকে এফেক্ট করছে তা না, তা না, অনেকগুলো সারা সিস্টেম শরীরেই এফেক্ট করতে পারে জি। আমি যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিতভাবে প্রোটন পাম্প ইনহিবিটর খেয়ে থাকি। জি। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার। আসলে খুবই কমন একটা ইস্যুস আমরা রেগুলার ফেস করছি এবং বেশিরভাগ মানুষই কোনো পরামর্শ ছাড়া, যেটা আপনি বলেছেন, ফার্মেসিতে যাচ্ছে এবং লম্বা সময় ওষুধগুলো খাচ্ছে। সো আমরা চাই মানুষ এই বিষয়গুলোতে একটু সচেতন হোক এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খান। আমরা একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা একটু নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোস্তাফিজ স্যারের কাছে প্রশ্ন, যে স্যার আমার হচ্ছে প্যানক্রিয়াসের পাথর নাই, তারপরে হচ্ছে লিভারেও পাথর নাই, কিডনির ফেলেও নাই, কিন্তু মাঝে মধ্যে 6 মাস পর পর ব্যথা ওঠে। এটা কোন সাইড থেকে কিভাবে? এটা প্রশ্ন স্যার, যে প্যানক্রিয়াস কত প্রকার? আপনার যে আমি একটু বলি যে আপনার যে পেইন উঠে কতক্ষণ থাকে?
সংযোগটা আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এই আলোচনাটাই একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, তারপরে এসে এটাতে ব্যাক করছি আমরা। দর্শক, আমরা থাইবিপি ডায়াপার স্বাস্থ্যগত অনুষ্ঠান থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাইবিপি ডায়াপার স্বাস্থ্যগত অনুষ্ঠান এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর খান আবুল কালাম আজাদ এবং ডক্টর মুস্তাফিজুর রহমান। বিরতিতে যাওয়ার আগে আমাদের একজন দর্শক আসলে আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিল, ওটার অ্যান্সারটা একটু। জি, স্যারও এতক্ষণ বলতেছিলেন যে পেইন কী কী কারণে হতে পারে, যে আপার অ্যাবডোমিনাল পেইন, শুধু আপার অ্যাবডোমিন না, আমাদের পেটের যে কোনো পেইন হলেই আমাদের যে কনসেপ্ট, এটা গ্যাস্ট্রিকের ব্যথা। জি, এই কারণে সারা পৃথিবীতে যত না গ্যাস্ট্রিকের ঔষধ বিক্রি হয়, শুধু একমাত্র বাংলাদেশে তার থেকে বেশি বিক্রি হয়। শুধু ব্যথা না, পেটের ব্যথা বাদ দিয়েও যে কোনো অস্বস্তি বা একটু কষ্ট, যে কোনো কারণেই আমরা সবার প্রথমে যেটি মনে করি এটি গ্যাস্ট্রিকের সমস্যা, এবং সেটি ভেবে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ শুরু করি। ইভেন আপনি তো জানেন যে কোনো ক্যান্সার, বিশেষ করে পেটের ভিতরে যে কোনো মেলিগন্যান্সি বা ক্যান্সার হলে যে 4টা স্টেজ ক্যান্সারের, প্রথম এবং দ্বিতীয় ধাপে তেমন কোনো উপসর্গ থাকে না, একটু অস্বস্তি লাগে, খেতে একটু কষ্ট হয়, তাতেও মানুষ কি মনে করে এটিও তাদের গ্যাস্ট্রিকের সমস্যা। এই ভুল ধারণা থেকে সবাই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া শুরু করে। একটা পর্যায়ে গিয়ে তার কিছুটা ভালোও লাগে। গ্যাস্ট্রিকের ঔষধ এবং প্যারাসিটামলকে আমরা বলি একটা ম্যাজিক্যাল মেডিসিন, মিরাকল। যে কোনো সমস্যার জন্য এটা খেলেই সাইকোলজিক্যাল যেমন একটা ইম্প্যাক্ট আছে এবং কিছুটা সমস্যাও দূর করে। রোগী মনে করে আমি তো ভালোর দিকে যাচ্ছি, বাট তার যে আন্ডারলাইন যে ডিজিজ, যে ক্যান্সার ছিল, সেটি অনেক সময় ধরা পড়ছে না। তৃতীয় ধাপ বা চতুর্থ ধাপে চলে যায়। যখন আমাদের কাছে চলে আসেন, অর্থাৎ যখন গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে কাজ হয় না, তখন আমরা দেখি যে এটি টোটালি কোনো চিকিৎসার বাইরে চলে গেছে। না কেমোথেরাপিও দেওয়া যাবে, না সার্জারিও দেওয়া যাবে। যে পেইনের কথা যদি বলি, যে পেটের উপরিভাগের যে কোনো ব্যথাকে আমাদেরকে খুব সুনিপুণভাবে ইভালুয়েশন করতে হয়, যে পেইনটা কখন শুরু হয়েছে, কতক্ষণ আছে। উনি যেটা বলতেছিলেন 6 মাস পর পর পেইন হয়। 6 মাস পর পর পেইন হলে তার পেইন হওয়ার আগে কি এমন কিনা সে কোনো হেভি ফুড খেয়েছিলেন, কোনো তৈলাক্ত খাবার বেশি খেয়ে ফেলেছিলেন, তার এর সাথে আনুষঙ্গিক আমাদের আরও কিছু হিস্ট্রি জানতে হয়। তাকে এই পেইনের জন্য হসপিটালে ভর্তি হতে হয় কিনা, তার ওয়েট লসের হিস্ট্রি আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা। কারণ হলো 6 মাস পর পর যদি ব্যথা হয়ে থাকে এবং ব্যথাটা যদি 2 দিনের বেশি অবস্থান করে এবং ব্যথার তীব্রতা যদি এমন হয় যে তাকে মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে এটি অবশ্যই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের দিকে যাবে, মানে অগ্নাশয়ের যে অগ্নাশয় প্রদাহের কারণে। আবার পেইনটা যদি এমন হয় যে ব্যথাটা না ওরকম না, জাস্ট 20 মিনিট থেকে 30 মিনিট ছিল বা তার থেকে আর একটু কম, একটু তৈলাক্ত খাবার খাওয়ার পরে বাড়ছে, একটু পিঠের দিকে যায়, এটা মনে করতে হবে পিত্তথলির পাথরের কারণে তার পেইন বা সমস্যাটা হয়েছে। আবার গ্যাস্ট্রিকের সমস্যার কথা তো স্যার তার মানে কারণটা আসলে সহজ কথায় যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে ইভালুয়েট করতে হবে। আমরা কিছু কারণের কথা এখানে মেনশন করেছি। বলতে যাই স্ট্রেট ফরওয়ার্ড যে এই সমস্যা এই রোগ, তাহলে আসলে আমরা একটা ভুল অ্যান্সার করে ফেলবো। জি অবশ্যই, এবং দর্শককে বোঝানো যায় আপনি কিছু রোগের কথা মেনশন করেছেন, বাট তারপরে সেটা নির্ণয় করে তারপরে আসলে ওনাকে ট্রিটমেন্টটা নিতে হবে। আমরা বারবার বলি এত অল্প ইনফরমেশন আসলে কোনো রোগ ডায়াগনোসিস করা এবং ট্রিটমেন্ট দেওয়া এখানে পসিবল না। আপনি দর্শক একটু কষ্ট করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে পারেন, মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। ওনারা দেখে আপনার কারণটা নির্ণয় করে ওইভাবে ট্রিটমেন্টটা দিয়ে দেবেন। আপনার কাছে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনি বলেছেন সবচেয়ে কমন যে রোগটা আপনার ট্রিটমেন্ট দিচ্ছেন সেটা হচ্ছে পিত্তথলির পাথর। সো যেহেতু আপনি সার্জন নিশ্চয়ই অপারেশন করছেন, সো সার্জারির বিষয়টা আসলে সবাই আসলে সবসময় একটু ভয় থাকে, যদিও এখন এটা খুবই একটা কমন অপারেশন। যারা অপারেশন করতে চান না, যদি অপারেশন না করে, সেটা তো আসলে কি ক্ষতি হতে পারে? ক্ষতি তো অনেকই হতে পারে। আমরা ইভেন প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে ফেস করছি যে পিত্তথলির পাথরের অপারেশন করা আমাদের দেশে তো খুব বেশি ব্যয়বহুল না, খুবই অল্প খরচে হয়। সমস্যাটা হচ্ছে ভয়। সবচেয়ে বড় ভয় রোগীরা এসে বলে যে আমার রোগীর জ্ঞান ফিরবে কিনা, বা অপারেশনের পরে রোগী আদৌ খেতে পারবে কিনা। এই কয়েকটা রং কনসেপ্ট থেকে তারা অপারেশনটা অ্যাভয়েড করে। অ্যাভয়েড করার ফলে যেগুলো সমস্যা হয়, পিত্তথলিতে পাথর তো আসলে বিভিন্ন সাইজেরই থাকতে পারে। যদি স্টোন ছোট থাকে, তাহলে যেহেতু পিত্তথলির সাথে নালীর একটা কানেকশন আছে, তাহলে থলির পাথরটা নালীতে চলে আসতে পারে। যখনই নালীতে চলে আসবে তখন রোগীর জন্ডিস ডেভেলপ করবে, কোলানজাইটিস হবে, আরও একটু নিচের দিকে নেমে গেলে তো রোগীর প্যানক্রিয়াটাইটিস করবে। কিন্তু পাথরের সাইজটা যদি বড় হয়, অর্থাৎ পিত্তথলির বাইরে নামতে পারবে না, তখন কিন্তু হয় কি থলি এবং নালীর সংযোগস্থলে স্টোনটা কি আটকে যায়। তখন থলিতেই যত সমস্যা হয়, যেমন মিউকোসিল হয়, পিত্তথলির ফোড়া হয়, ফেটে যায়, পেকে যায়, সেপ্টিসেমিয়া ডেভেলপ করে। ইভেন একটা গবেষণায় আসছে যদি পিত্তথলির পাথরের সাইজ
3 সেন্টিমিটারের বড় হয় এবং সেটি লং টাইম থাকে, সেটি অনেক সময় ক্যান্সারও টার্ন করতে পারে। এখন তার মানে অনেকগুলো কমপ্লিকেশন আসলে অনেকগুলো তৈরি করছে। কমপ্লিকেশন হয়, বিশেষ করে আমরা দেখছি ইয়াং ফিমেলদের এই সমস্যাটা বেশি হয়। কেন হয়? যেহেতু আমি আলোচনার শুরুতেই বলছিলাম, পিত্তথলির পাথরের রোগটাকে বলাই হয় মহিলাদের রোগ। আপনি জানেন প্রতি 4 জন মহিলার এগেনস্টে একজন পুরুষের এই রোগটা হয়। কারণ হচ্ছে এই রোগটা হওয়ার মূল কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, বা দুটো হরমোন মূলত এর জন্য দায়ী, এস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, যে দুটো হরমোন ফিমেলদের শরীরে থাকে। সুতরাং স্বাভাবিকভাবেই মহিলাদের এই রোগটা হয়। এখন ইয়াং ফিমেলদের হয় বয়স 20 থেকে 30 বছর। এই অবস্থা কখন হয়? যখন তারা মাতৃত্বকালীন ছুটিতে থাকেন বা মা হতে চলছে, তখন ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরনের লেভেল সবচেয়ে পিক থাকে, বেশি থাকে। তখনই স্রাস তৈরি হয় আস্তে এবং আস্তে সেখান থেকে estrogen। প্রবণতাটা বাড়ছে। এখন জি, তখন তো অনেক সময় শনাক্ত হয় না, যেহেতু বেবি বড় হতে থাকে, আল্ট্রাসাউন্ড অনেক সময় বোঝা যায় না। যখন বেবি ডেলিভারি হলো তখনই বোঝা যায় যে ডেফিনেটলি পিত্তথলিতে পাথর আছে এবং তার উপসর্গ আছে। প্রতি 15 জন মহিলাদের মধ্যে 100 জনের মধ্যে 15 জনের পিত্তথলিতে পাথর থাকে। এদের মধ্যে মাত্র 2 থেকে 3 জনের উপসর্গ থাকে। জি, যাদের যেটা আপনি উপসর্গ already বলেছেন। নেই জি। তাদের কিন্তু কোনো চিকিৎসারও প্রয়োজন নেই, যাদের উপসর্গ আছে তাদের চিকিৎসার দরকার আছে। এখন সমস্যাটা কোথায় হয়? এই যে আমাদের মা বোনদের কথা বললাম, এদের যেহেতু ছোট বেবি থাকে, এনরা এই ভয়, বাচ্চা বুকের দুধ পাবে কিনা, বাচ্চাকে কে ওই 2-3 দিন বা 7 দিন দেখবে, এই ভয়ে তারা পিত্তথলির অপারেশনটা করান না। তাতে যে সমস্যাটা আমরা দেখছি, এই সময় হয় কি বারবার অ্যাটাক হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে একটা স্টোন বা 2টা স্টোন ছুটে গিয়ে যে কমপ্লিকেশনগুলো বলছেন সেগুলো তৈরি করছে। প্যানক্রিয়াটাইটিস করে। জি। এবং একটা গবেষণায় দেখা গেছে, এটা আমি একটু বলতে চাই, যদি পিত্তথলির পাথর দিয়ে একবার প্যানক্রিয়াটাইটিস হয় এবং সাথে সাথে যদি সে পিত্তথলিটা রিমুভ করে ফেলে, তার কিন্তু আর দ্বিতীয়বার প্যানক্রিয়াটাইটিস হবে না। আপনি জানেন যে প্যানক্রিয়াটাইটিস বা একুট প্যানক্রিয়াটাইটিসের 80% কারণ হলো গলস্টোন বা পিত্তথলির পাথর। গবেষণায় বলছে যদি পিত্তথলির পাথর দিয়ে দ্বিতীয়বার প্যানক্রিয়াটাইটিস হয়, সেই প্যানক্রিয়াটাইটিস ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে টার্ন করবে এবং সেটি লাইফ লং থাকবে, অর্থাৎ সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস মানে সহজ কথায় বলতে গেলে আমরা পিত্তের অপারেশনগুলো অগ্ন্যাশয়ের অনেক বড় রোগটাকে আমরা বড় প্রিভেন্ট রোগকে আমরা করতে প্রিভেন্ট করতে পারছি। পারি। এজন্য ভয় ভীতিকে উপেক্ষা করে সাহস নিয়ে একটি বড় রোগ থেকে বাঁচার জন্য হলেও আপনি সার্জারিটা করিয়ে নিন। এবং যেটা আপনি অলরেডি বলেছেন সেফ একটা প্রসিজার, অত্যন্ত সেফ, যেহেতু ল্যাপারোস্কোপিক প্রসিজার, আপনি নিজেও সার্জন, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। হসপিটালে অপারেশনের মাত্র আধা ঘন্টা আগে ভর্তি হয়ে 6 ঘন্টা পরে রোগী রিলিজ নেয়। পেইনলেস একটা সার্জারি, কোনো ব্লাড লাগে না। হসপিটালে যেটা বলছিলাম 6 ঘন্টা পরে বাসায় যেতে পারে, বাসায় গিয়ে একদিন পরেই তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে এবং যদি অফিসিয়াল জব করে 3-4 দিন পরে সে আমাদের অফিসিয়াল সাথে জব একজন শুরু দর্শক করতে আছেন, পারে। ওনার প্রশ্নটা একটু আমরা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার বয়স 73, আমার নাম আব্দুর রহমান, আমি ভোলা থেকে। আমি ছোটবেলা থেকে, এখন বয়স 73, ছোটবেলা থেকে আমার যে কোনো খাবার গ্রহণ করলে এবং চা বিস্কুট খেলেও আমার গলা দিয়ে রিফ্লেক্স করে মুখে চলে আসে ব্যাপারটা, বাট এটা কোনো বমি না। জি, আপনাকে ডক্টর শুনতে পেয়েছেন স্যার, ওনার রিফ্লাক্সের মতন একটা প্রবলেম উনি ফেস করছেন। ওনাকে কি পরামর্শ দিতে রিগার্জিটেশন, জি। তাই না? তো এটা যেটা হয়, ওনাকে আমি মানে ওনার বয়স 73 এবং ওরা ছোটবেলা থেকে হচ্ছে, তাহলে আমরা এইটুকু বলতে পারি যে ইসোফেগাসে বা গলনালী বা খাদ্যনালীতে ওখানে এমন কোনো অবস্ট্রাকটিভ লেশন নাই যে যেটা তার এটা তৈরি করছে। এটা যদি খুব শর্ট ডিউরেশনের হতো আমরা চিন্তা করতে পারতাম যে এসোফেজিয়াল কোনো অবস্ট্রাকশন হচ্ছে, এটা ইন্টারলুমিনাল, মানে নালীর ভেতরে বা বাইরে থেকে। তো সেরকম নয়, কিন্তু কারো কারো দেখা যায় যে তার ফুড হ্যাবিট এবং খাওয়ার প্র্যাকটিসের জন্য তাদেরকে রিফ্লাক্সের ভূমিকায় খাদ্যনালী তখন কাজ করে। রিফ্লাক্স জিনিসটা কি? রিফ্লাক্স জিনিসটা হচ্ছে আমাদের এই যে খাবারের যে নালীটা স্টমাকে যেখানে প্রবেশ করে জি। সেখানে একটু বাঁকা হয়ে প্রবেশ করে। এই অ্যাঙ্গুলেশনটায় কোনো রকম ভালভ নেই, কিন্তু চারিদিকে যে ডায়াফ্রামের যে আপনার সাপোর্ট, এটাই একটা ভালভ হিসাবে কাজ করে। কিন্তু কারো কারো দেখা যায় যে ডায়াফ্রামের এই যে আপনার রিইনফোর্সমেন্টটা, এটা ছোটবেলা থেকেই খুব ভালো হয় না, যার ফলে আপনার একবার স্টমাকে খাবার চলে যাওয়ার পরে ওটা যে মুখটা বন্ধ থাকার কথা সেটা না হয়ে ওটা খোলা থাকে। মানে গঠনগত একটা পরিবর্তনের জন্য অ্যাসিডিটিটা উপরের দিকে চলে ওইখানে আসে। তখন আপনার ওই খাবার যখন স্টমাকে যখন মিশে, জি। তখন আপনার এটা চলে আসে। স্যার, ওনার জন্য আপনি কি পরামর্শ দিতে চান? আমি আমরা আসলে বলবো যে অনুষ্ঠানের কতগুলো শেষের দিকে জিনিস চলে যে আসছি। নিশ্চয়ই ওনাকে অন্য ডাক্তাররাও বলে থাকবেন, তবুও আমি বলবো যে উনি অল্প করে কয়েকবার খাবেন,
কখনো খুব বেশি পেট ভরে খাবেন না, জি। এবং 2 নম্বর কিছু খাবার ওনাকে অ্যাভয়েড করাই উত্তম, যেমন খুব চর্বিযুক্ত, খুব মশলাযুক্ত, অনেক চা কফি, কোমল পানীয়, অতিরিক্ত লবণদার খাবার, এগুলো তিনি অ্যাভয়েড করবেন। এবং খাবার পরে পরেই উনি পানি পান করবেন না, খাবার পরে পরেই উনি শুয়ে পড়বেন না, কিছুটা সময় নিয়ে পরে উনি পানিটা পান করবেন এবং শোবেন। এবং ওনার ওজন যদি বেশি হয় ওজনটাকে কমিয়ে রাখবেন, এবং রেগুলার উনি এক্সারসাইজ করবেন, আর উনি মানসিক উৎপীড়ন থেকে বেঁচে থাকবেন, তাহলে ওনার এই রিফ্লাক্সটা হবে না। মানে মেইন জিনিসটা হচ্ছে যাতে অ্যাসিডিটি প্রোডাকশনটা কম হয় সেটার দিকে খেয়াল সেটার দিকে রাখা আমাদের এবং খেয়াল রাখতে হবে। একদম পেট ভরে খাওয়াটাকে যাতে উনি একটু অ্যাভয়েড পেট ভরে খাওয়া যাবেই না। জি স্যার, আপনি একটু হেপাটাইটিস নিয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেহেতু কমন একটা ইস্যুস এবং আমাদের সাথে যেহেতু আজকে গ্যাস্ট্রো লিভার নিয়েও কথা হচ্ছে, আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষের দিকে, তারপর যদি একটু আমাদেরকে বলতেন যে হেপাটাইটিস সিচুয়েশন বাংলাদেশে কীরকম এবং আমাদের দর্শকদের সচেতন করার জন্য কি বলতে চান? আমি আপনাকে এই খুব জনগুরুত্বপূর্ণ এই কথাটি, আমরা হেপাটাইটিস বি সি নিয়ে প্রায়শই কথা বলতে শুনি। আমরা জানি যে বি আর সি রক্তবাহিত বা আপনার ট্রান্সপ্লাসেন্টাল এটা ট্রান্সমিশন হয়। বিআরসি এর সাথে আপনার ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভার, ক্যান্সার জড়িত। তো বিআরসিও আসে আবার। কিন্তু এই যে মৌসুমে এখানে এ আর ই নিয়ে আমি একটু কথা বলে দিতে চাই। আর বাকি রইল ডি ভাইরাসটা বি এর সাথেই মুভ করে। এগুলো হলো এদেরকে আমরা এক কথায় বলি হেপাটোট্রপিক ভাইরাস। মানে এদের মানে ইচ্ছেই থাকে লিভারে গিয়ে আক্রমণ করা। এই নন হেপাটোট্রপিক কতগুলো ভাইরাস রয়েছে যেগুলো আপনার লিভারে বাস করে না, সারা শরীরে যায়, তার সাথে লিভারকেও আক্রমণ করে। এরকম কতগুলো ভাইরাস রয়েছে। আর এছাড়াও ভাইরাস ছাড়াও কতগুলো কারণে হেপাটাইটিস হয়, যেমন ওষুধের কারণে হেপাটাইটিস হয়, আপনার বিভিন্ন রকম অ্যালকোহলের কারণে হেপাটাইটিস হয়, আপনার অটোইমিউন হেপাটাইটিস হয়, এগুলো অনেকগুলো রয়েছে। কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে হেপাটাইটিস। যদি আমাকেও বলেন একজন 3 দিনের জন্ডিস নিয়ে এসছে, আপনি কি ধরনের পরীক্ষা করবেন? আমি আগে এ ভাইরাস এবং ই ভাইরাসের পরীক্ষা করব, মানে যেটা কমন এবং পানি এটা আমি করব। এ ভাইরাস আর ই ভাইরাস পানি এবং খাবার দিয়ে যায়, এবং এরা খুব অল্প সময়ের জন্য থাকে এবং লিভারকে খুব মানে আক্রান্ত করে খুব জন্ডিস তৈরি করতে পারে। এবং যেহেতু এখন অনেকগুলো কারণে এ আর ই ভাইরাস ইম্পর্টেন্ট। নাম্বার 1, মানুষের খাবারের মানে বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন রকম দোকান, যেখানে আপনার খাবারও রয়েছে, পানিও রয়েছে, সেইগুলো মানুষ খাচ্ছেন অনবরত। 2 নম্বর, রেস্টুরেন্টের খাবারও ওখানেও সেফ নয়। 3 নম্বর, মানুষ বিভিন্ন জায়গায় রেল স্টেশন, ট্রেন স্টেশন, বিভিন্ন জায়গায় দৌড়ে খাবার খাচ্ছেন। সেইখান থেকে এই হেপাটাইটিস এ আর ই ভাইরাস। আবার অনেক সময় দেখেন যে আপনার তার যে পানি, যেখান থেকে তারা খাবার পানি সংগ্রহ করছেন, সেই জায়গাগুলো। স্যার, আমরা একদমই অনুষ্ঠানের শেষে আমি মনে করি যে জনগণকে এই সচেতনতা নিতে হবে যে তারা সেখান থেকে আপনার খাবার খাবেন না, পানি খাবেন না, ফুটিয়ে পানি পান করতে হবে এবং বিশুদ্ধ এবং রেডিমেড খাবার খেতে হবে। এবং স্যার, জন্ডিস হলে যে অপচিকিৎসার শিকার হচ্ছে এখনো, সেটা তো যাওয়াই যাবে না। এবং আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেয়ে তিনি ওই সম্বন্ধে তার মানে যথাযথ চিকিৎসা নিতে হবে। চিকিৎসা হয়তো ওই বিশেষজ্ঞ সাহেব তাকে শুধু বিছানায় বিশ্রামেই রাখলেন, কিন্তু এই বক্তব্যটি যথেষ্ট। এবং এই জন্য তাকে কোনো রকমের আপনার গাছগাছার শেকড়, মাথায় মালা দেয়া, হলুদ দিয়ে আপনার গোসল করানো, এগুলো চলবে না। এবং অনেক ক্ষেত্রে এগুলো সেলফ লিমিটিং ডিজিজও হয়, যেটা আপনি বললেন শুধু এটা বিশ্রাম অবশ্যই নিলে সেলফ লিমিটিং। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আজকে ছিলেন অধ্যাপক ডক্টর খান আবুল কালাম আজাদ এবং ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছি, খুব কমন কিছু রোগ নিয়ে। আশা করছি আমাদের বিশেষজ্ঞ অতিথির পরামর্শগুলো থেকে আপনারা কিছুটা হলেও শিখলেন এবং চেষ্টা করবেন সেগুলো মেনে চলার জন্য। আজকে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।